আসসালামু আলাইকুম। আজ একটি নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। তো অধ্যায়টি আপনাদের কাছে ফিজিক্সে খুবই পরিচিত ছিল ভেক্টর। তো সেম একটি অধ্যায় আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে রয়েছে ভেক্টর অধ্যায়। তো ফিজিক্সের ভেক্টর এবং ম্যাথের ভেক্টরের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। প্রায় 80 থেকে 90% প্রায় একই ধরনের জিনিস, কনসেপ্টগুলো, ম্যাথগুলো সবাই একই। তো আমরা ভেক্টর সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা ভেক্টর কি এই সম্পর্কে জানবো। তো এটি জানার পূর্বে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ভর মাপার জন্য, আমাদের কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য, আয়তন মাপার জন্য, গাড়ির দ্রুতি অর্থাৎ বেগ নির্ণয়ের ক্ষেত্রে, তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে রাশিগুলো ব্যবহার করি, তো প্রত্যেকটি হলো এক একটি স্কেলার রাশি। তো এই স্কেলার রাশিগুলোর কোনো দিক হয় না, কিন্তু এই স্কেলার রাশিগুলোর সঙ্গে যখন আমরা দিক যোগ করে দেই, তখন সেটি ভেক্টর রাশিতে পরিণত হয়। অর্থাৎ ভেক্টর কি? ভেক্টর হলো কোনো কিছুর যদি একটা মান থাকে এবং মানের সঙ্গে ওই জিনিসটিকে প্রকাশ করার জন্য একটি দিকের প্রয়োজন হয়, তবেই সেটি ভেক্টর রাশি হিসেবে পরিগণিত হয়। তো ভেক্টর রাশির ভেতরে অনেক প্রকারভেদ রয়েছে। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ভেক্টর রাশিকে একটি দিক নির্দেশক রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়, এবং কোনো রেখাংশের এক প্রান্তকে প্রারম্ভিক বিন্দু যদি আমরা ধরি এ থেকে, আমাদের যাত্রা শুরু করে প্রারম্ভিক বিন্দু থেকে শেষ বিন্দু বিতে আসলো, তবে ভেক্টর চিহ্নটি এ থেকে বি এর দিক অর্থাৎ এ বি হবে। এটির একটি মান থাকবে এবং এটির একটি দিক আছে। একইভাবে যদি আমরা বি প্রান্ত থেকে এ প্রান্তর দিকে আসি, তবে বি হবে আমাদের প্রারম্ভিক দিক এবং শেষ বিন্দু হবে আমাদের এ বিন্দু। তো সেক্ষেত্রে আমাদের ভেক্টর চিহ্নটি হবে বি থেকে এ এর দিকে, এবং এ বি থেকে এ বি এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে এদের মান সমান, কিন্তু দিক একই নয়। কেননা এ বি এর ক্ষেত্রে এ থেকে বি এ এবং মান প্রকাশের জন্য আমরা এই মডুলাস চিহ্ন ব্যবহার করি। মান একই কিন্তু দিক ভিন্ন। যেহেতু একটি এ থেকে শুরু হয়ে বিতে শেষ হয়েছে, অপরটি বি থেকে শুরু হয়ে এতে শেষ হয়েছে। তো এইভাবে আমরা ভেক্টরের কিছু সাধারণ ধর্মাবলী এবং ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে এখন জানব। তো প্রথমেই আমরা ভেক্টরের মান নির্ণয় করা এখানে দেখেছি, তাও আমরা সেটি আবার পুনর্বিবেচনা করব। এবং দিক নির্ণয় করা এভাবেই দেখানো হয়। তো মানের ক্ষেত্রে ধরি কোনো একটি ভেক্টর এ, এবং উপরে অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় ভেক্টরকে। এছাড়াও আমরা একে এ বার অথবা নিচে দিয়ে এভাবেও প্রকাশ করতে পারি, অথবা বইগুলোতে একে এভাবে ডাবল করা থাকে, অর্থাৎ বোল্ড করা থাকে। তো বোল্ড করা এভাবে লেখা সম্ভব নয় খাতা কলমে, এজন্য আমরা এটি এটি অথবা এটি ব্যবহার করি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রথম এই দুটি। এটুকু ভেক্টরকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো ভেক্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটি নেওয়ার পর একটা মডুলাস চিহ্ন দেবো, তাহলে ভেক্টরের মান নির্ণয় হয়ে যাবে। তো ভেক্টরের মান নির্ণয়ের পর আমরা ভেক্টরের প্রকার ভেদের দিকে এখন যাব। সেক্ষেত্রে প্রথমেই আমাদের আসছে যে একক ভেক্টর। একক কথাটির সঙ্গে আমরা পরিচিত। একক মানে বুঝাই এক। তো এই এক অর্থাৎ কোনো জিনিসকে যদি আমরা একে পরিণত করতে পারি, সেটি হবে আমাদের একক। তো ভেক্টরের একক করার ক্ষেত্রে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা যদি আমরা ভাগ করি, সেটিই হবে একক ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টর যদি এ হয়, তবে এ ভেক্টরের মানকে যদি আমরা এ ভেক্টর দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা একক ভেক্টর পেয়ে যাব। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, এ ইজ নট ইকুয়াল টু জিরো হলে, মানে এ এর মান নট ইকুয়াল টু জিরো হলে এ ভেক্টরের দিকে অথবা তার সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তো এটির শর্ত হলো এ ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে। কারণ এ এর মান যদি জিরো হয়ে যায়, তবে আমরা এটি দেখতে পাচ্ছি এ ভেক্টর বাই জিরো, অর্থাৎ একটি অসীম একটি মান আসছে, যেটা সম্ভব নয় বাস্তবিক পক্ষে। তারপর আমরা শূন্য ভেক্টর দিকে যেতে চাই। তো যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, সেটিকেই শূন্য ভেক্টর, অথবা ইংরেজিতে জিরো ভেক্টর, অথবা আরেকটি পরিচিত নাম নাল ভেক্টর, নাল ভেক্টর বলা হয়। এরপর আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভেক্টর সম্পর্কে জানব। শূন্য ব্যতীত সকল ভেক্টরকেই প্রকৃত ভেক্টর, এবং এই শূন্য ভেক্টর যেটি, এটিকে বলা হয় অপ্রকৃত ভেক্টর, এবং শূন্য ব্যতীত সকল কিছুকেই বলা হয় প্রকৃত ভেক্টর। এটি হলো অপ্রকৃত ভেক্টর। অর্থাৎ প্রকৃত ভেক্টর অর্থাৎ প্রপার ভেক্টর, এবং ইমপ্রপার ভেক্টর হলো অপ্রকৃত ভেক্টর। অপ্রকৃত ভেক্টর একমাত্র হলো শূন্য ভেক্টর।
একইভাবে সদৃশ ভেক্টর রয়েছে, অর্থাৎ লাইক ভেক্টরস। তো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে যেহেতু এটি সদৃশ ভেক্টর, অর্থাৎ একটি জিনিস দিয়ে হবে না, এক্ষেত্রে দুটি লাগবে। অর্থাৎ দুটি ভেক্টরের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। যদি আমরা দেখি যে সিডি একটি ভেক্টর এবং এবি একটি ভেক্টর, উভয়ের দিক একই দিকে, তবে এদেরকে পরস্পরের সদৃশ ভেক্টর, এটি সিডি এবং এটি এবি, তো পরস্পরের সদৃশ ভেক্টর বলা হয়। এবং এই জিনিস থেকে আমরা দেখতে পারি যদি সিডি এর চিহ্ন উল্টো দেওয়া হয়, অর্থাৎ বি থেকে এতে আসে, তো এটি অসদৃশ ভেক্টরে পরিণত হবে। যদি আমরা দেখি সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মানদ্বয় পরস্পরের সমান হয়, তখন সেটিকে বলা হয় সমান ভেক্টর। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মানদ্বয় সমান হলে সেটিকে সমান ভেক্টর, অসদৃশ ভেক্টরের ক্ষেত্রে কখনোই পসিবল না। এরপর আমরা যাব বিপরীত ভেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ যদি দুটি ভেক্টর আমরা ধরে নিই, একটি ভেক্টর ইউ এবং অপর ভেক্টর ভি, তো ইউ এবং ভি এর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এদের মান সমান হয় এবং তাদের ধারক রেখা অভিন্ন হয়, অর্থাৎ একই রেখায় তারা অবস্থান করছে কিন্তু সমান্তরাল হয় এবং দিক বিপরীত দিকে হয়। একই রেখায় অবস্থান করছে কিন্তু তাদের দিক বিপরীত দিকে, একটি এদিকে যাচ্ছে, ধরি ইউ ভেক্টর এদিকে এবং ভি ভেক্টর এদিকে যাচ্ছে, তবে এদেরকে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয়। অর্থাৎ আমরা যদি একটি ইউ ভেক্টর কল্পনা করি তাহলে তার বিপরীত ভেক্টর হবে মাইনাস ইউ, এইভাবেই করা হয়, ইউ এবং মাইনাস ইউ। তো ভেক্টরের আরও কয়েকটি প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটি হলো সমরৈখিক ভেক্টর। কতগুলো ভেক্টর যদি একটি সরল রেখায় সমান্তরাল হয়, যদি আমরা দেখি একটি ইএফ ভেক্টর এবং একটি জিএইচ ভেক্টর একই দিকে, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরাল দিকে যাচ্ছে, তবে তাদেরকে সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলা হয়। এক্ষেত্রে হয়তোবা ইএফ ভেক্টরকে যদি আমরা এ ভেক্টর কল্পনা করি, জিএইচ ভেক্টরকে বি ভেক্টর কল্পনা করি, তাহলে এটি হতে পারে এম দ্বারা গুণ করলে এটির মান একই হতে পারে। এবং এক্ষেত্রে এম একটি স্কয়ালার রাশি। তো সমতলীয় ভেক্টর, কতগুলো ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলা হয় যদি তাদের ধারক রেখা অভিন্ন সমতলে অবস্থান করে, অর্থাৎ একই সমতলে অবস্থান করে। একইভাবে একটি রয়েছে মুক্ত ভেক্টর, যে ভেক্টরের মডুলাস ও দিক স্থির কিন্তু অবস্থান স্থির নয়, অর্থাৎ একই দিকে যাচ্ছে কিন্তু কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায় অবস্থান করছে, এটি হলো মুক্ত ভেক্টর। অর্থাৎ মডুলাস এবং দিকের কোনো পরিবর্তন হয় না এবং স্থানের পরিবর্তন হয়, সেটি হলো মুক্ত ভেক্টর। তো আমরা যদি একটি ভেক্টর কল্পনা করি, একটি ইউ ভেক্টর এবং একটি ভি ভেক্টর, তারা পরস্পরের ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে তাদের মধ্যবর্তী একটি কোণ উৎপন্ন হবে। এই কোণকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটা এর মান স্বাভাবিকভাবে মুখ্য মান হলো জিরো থেকে পায়ের ভেতর, এই ভেক্টরের মান রয়েছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যদি থিটা এর মান 0 হয়, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরালভাবে অবস্থান করবে, আর যদি থিটা এর মান পাই হয়, তাহলে তারা পরস্পরের বিপরীত দিকে অবস্থান করবে। এবং থিটা এর মান যদি π/2 হয়, তবে তারা পরস্পরের লম্ব অবস্থানে অবস্থান করবে। এবং এক্ষেত্রে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র জানব। ত্রিভুজ সূত্র আপনারা ফিজিক্সে অনেক ভালোভাবে পড়েছেন, তো এখানে আবার পড়ানো হবে। তো ত্রিভুজ সূত্রের প্রথমে যে আমাদের মূল কনসেপ্টটা সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে জানব। যদি আমরা দুটি ভেক্টর ইউ এবং ভি নিই, ইউ ও ভি, তবে ইউ এবং ভিকে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে যদি আমরা সূচিত করি, ধরি এখানে ইউ ভেক্টর যার দিক এই বরাবর এবং এটি সমান এভাবে রয়েছে যার দিক এই বরাবর, তো এটি ভি ভেক্টর, তো এটি ইউ ভেক্টর, এটিও ভি ভেক্টর, ইউ ভেক্টর। তাহলে ভেক্টরের ছেদবিন্দুগামী কর্ণ, তো এখানে একটি কর্ণ রয়েছে, এদিকে রয়েছে, আমরা এটি নেই। তো এই কর্ণটি ভেক্টরের লব্ধি ইউ প্লাস ভিকে মানে এবং দিকে প্রকাশ করে, এর দিক হলো এই দিক বরাবর। অর্থাৎ যদি আমরা নিই ও বিন্দুতে ছেদ করেছে, ধরি ও বিন্দুতে ছেদ করেছে, এটি ও এ, এটি বি, এটি সি, তবে ও এ সমান ইউ ভেক্টর, ও সি সমান আমাদের ভি ভেক্টর এবং এদের কর্ণ হলো ও বি।
তো ওবি এর মান যদি আমরা কল্পনা করি তাহলে ভেক্টরের যুগের সূত্র যে আমরা 9 10-এ পড়েছিলাম, সেই ভেক্টরের যুগের সূত্র অনুযায়ী ওবি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এ বি, অর্থাৎ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটির যোগফল হবে এটি। এবং ওবি কর্ণ ইউ এবং ভি ভেক্টরের দুটি সমষ্টিকে সূচিত করে। এখানে বিশেষ দ্রষ্টব্য হলো দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে তাদের লব্ধি বলা হয়, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে। এবং এর ইংলিশ হলো রেসালটেন্ট। এবং ইউ এবং ভি ভেক্টরের লব্ধির সমান্তরালে একটি ভেক্টর রয়েছে। তো আমরা যদি ভেক্টরের লব্ধি সমান্তরাল একক ভেক্টর, লব্ধি সমান্তরাল একক ভেক্টর, এটির ক্ষেত্রে আমাদের প্রথমে প্লাস মাইনাস দিতে হবে এবং ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরকে তাদের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে বল এবং বেগের লব্ধি ভেক্টরের নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টরের যুগের পদ্ধতিও অনুসরণ করতে পারি। এর ক্ষেত্রে দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের যুগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য হবে না যদি সমান্তরাল হয়, কিন্তু ত্রিভুজ বিধি সকল ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো এখন আমরা ভেক্টরের যুগের সামান্তরিক সূত্র শিখলাম, তো এখন ভেক্টরের বিয়োগে আমরা শিখব কিভাবে করা হয়। তো এখানে এটি ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র ছিল একটি, সেই ত্রিভুজ সূত্রটি হলো এরকম। যদি এভাবে আমরা একটি ত্রিভুজ নিই, তো ইউ ভেক্টরের দিকে যাচ্ছে, ভি ভেক্টরের দিকে যাচ্ছে, তো এটি এ, এটি বি এবং সি। তো আমাদের এ সি কীরকম হবে, যে প্রান্ত থেকে আমরা শুরু করলাম সেই প্রান্ত থেকে যে প্রান্তে শেষ করেছি সেই দিকে একটি চিহ্ন হবে এবং দিকে এদিকে হবে, এবং এটি ইউ প্লাস ভি। এটি আমাদের ত্রিভুজ সূত্র, যেটি আমরা এই জায়গায় কাজে লাগিয়েছি। এখানে ভেক্টরের লব্ধি সমান্তরাল করে কাজে লাগিয়েছি। এখন আমরা ভেক্টরের এটি যুগের পদ্ধতি এবং সামান্তরিক সূত্র মেনে এটি করা হয় এবং ত্রিভুজ সূত্র হলো এটি। তো আমরা ভেক্টরের বিয়োগ শিখব এখন। তো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে আমরা যদি দুটি ভেক্টর ইউ এবং ভি কল্পনা করি, তো এর প্রান্তবিন্দু একই হতে হবে। তাহলে ওই ভেক্টর দুটির বিয়োগফল ইউ মাইনাস ভি, যার প্রান্তবিন্দু হচ্ছে ভি এবং প্রান্তবিন্দু হচ্ছে ভি এবং ইউ এর প্রান্তবিন্দু, অর্থাৎ এই ভেক্টরের প্রান্তবিন্দু হলো প্রান্তবিন্দু এই দুইটা। তো পাশের চিত্র, অর্থাৎ এই চিত্র থেকে যদি আমরা লিখি ও বি প্লাস বি এ সমান ও এ, তো এখান থেকে আমরা লিখতে পারি ও বি প্লাস বি এ প্লাস বিও ইজ ইকুয়াল টু ও এ প্লাস বিও। এখান থেকে বি এ ইজ ইকুয়াল টু ও এ এবং এটিকে আমরা মাইনাস করে দিই ও বি, তাহলে একই হয়ে যাবে। তো বি এ সমান ইউ মাইনাস ভি, এটি ছিল আমাদের বিয়োগের ক্ষেত্রে। তো এখানে আমাদের চিহ্নটি হবে এদিকে এবং এটির চিহ্ন এদিকে চিত্রে। তো ও বি বরাবর যাচ্ছে, তারপর বি এ বরাবর, তো এখানে ও এ বরাবর, এইভাবে হয়। এটা আমরা চিত্র থেকে পেয়েছি। তো ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতকের ক্ষেত্রে এভাবে তারপর করা হয়। তারপর আমরা যদি দেখি, তখন আমরা দ্বিমাত্রিক ভেক্টরের যুগ বিয়োগ এবং স্কেলার গুণনের বিধি জানব। তো প্রথম বিধিটি হলো যুগের বিনিময়। তো এটি আমাদের শিক্ষা রাখলে 9 10-এ এটা পড়ানো হয়েছে, যুগের বিনিময়। তো যদি এ ভেক্টর এবং বি ভেক্টর আমি এইভাবে প্রকাশ করছি, তো বি ভেক্টর এবং এ ভেক্টর একই কথা, বিনিময় সূত্র। তারপর যদি আমরা দেখি যুগের সহযোগ বিধি, অর্থাৎ সহযোগ বিধি, যোগের সহযোগ বিধি। তো এই বিধির ক্ষেত্রে যদি এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর কীভাবে লেখা হয়, তো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর লেখা একই কথা হবে, ঠিক একই কথা হবে। একইভাবে যদি শূন্য ভেক্টরের বিদ্যমানতা যদি আমরা অস্তিত্ব করার জন্য করি, তাহলে এ ভেক্টর শূন্য ভেক্টর সমান সমান এ ভেক্টর ও ভেক্টর আমরা বিনিময় সূত্র অ্যাপ্লাই করলাম, তারপর এটি এ ভেক্টরই হবে। এবং আরেকটি রয়েছে যুগের বিতরণ বিধি, এটি খুবই ইম্পর্ট্যান্ট, যদিও আমাদের স্বাভাবিক বীজগণিতিক নিয়মে হয়ে যায় এটিও। বিতরণ, এটা হলো বিতরণ বিধি। তো এটাকে আমরা স্বাভাবিক বীজগণিত নিয়মে যেভাবে গুণ করি সেভাবে দিলেই আমাদের হয়ে যায়। এবং এইভাবে গুণনের বন্টন বিধি রয়েছে। গুণনের বন্টন বিধির ক্ষেত্রে আমরা এম কে আর বিকে প্রকাশ করতে পারি, এম এ আর এম বি, এক্ষেত্রে এ এবং বি ভেক্টর রাশি, এটি গুণনের বন্টন বিধি।
তো এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর সম্পর্কে জানবো। তো অবস্থান ভেক্টর সম্পর্কে জানার আগে যদি আমরা কোনো একটি নির্দিষ্ট বিন্দু ও নিই এবং ও বিন্দুর সাপেক্ষে ওই একটি সমতল যদি আমরা কল্পনা করি, এটি ও বিন্দু, তো এটি যদি এক্স অক্ষ হয়, এটি ওয়াই অক্ষ হয়, এটি জেড অক্ষ আমরা নিলাম। তো ও বিন্দুর থেকে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি নিই, ধরি একটি বিন্দু পি, এবং ওপি নির্দিষ্ট করি যদি আমরা ও নিলাম, তো পি নিলাম এবং ওপি একটি ভেক্টর চিহ্ন দিলাম এদিকে। তো ওপি দ্বারা নির্দেশিত হলে ওপিকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ও বিন্দুকে ভেক্টরের মূল বিন্দু বলা হয়। যদি আমরা ধরি ও বিন্দুর সাপেক্ষে যদি আমরা ওপি বের করতে চাই, আমরা আরেকটি চিত্র আঁকি। এখানে ওয়াই অক্ষ, জেড অক্ষ, একইভাবে এটি এক্স অক্ষ। তো এক্স অক্ষ অঙ্কন করার পর এখানে যদি বি, এদিকে এ, তাহলে এ থেকে বি এর দিকে, একইভাবে ও থেকে এর দিকে এ ভেক্টর, এদিকে নিয়ে যদি তাহলে বি ভেক্টর। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি। এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর। তাহলে ও এ প্লাস এ বি থেকে আমরা চিত্র থেকেও পাই ও বি। তো এখান থেকে আমরা এ বি নির্ণয় করতে পারি ও বি মাইনাস ও এ, অর্থাৎ ভি ভেক্টর থেকে এ ভেক্টরকে মাইনাস করলেই আমাদের এ বি বরাবর দিক এসে পড়ে। অর্থাৎ আমাদের যখন এ থেকে বি মাইনাস করতে বলবে তখন আমরা পরেরটি থেকে আগেরটি মাইনাস করবো, অর্থাৎ যেহেতু এখানে বি পরে, অর্থাৎ বি ভেক্টর থেকে এ ভেক্টরকে আমরা মাইনাস করে আমাদের অবস্থান ভেক্টর পেয়ে যাব। তো এইভাবে করার পর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই ভেক্টর সম্পর্কে যেগুলো আলোচনা করা হলো সেগুলো নিয়ে কয়েকটি ম্যাথ দেখব এবং এই কেতাব স্যারের 3.1 এর ম্যাথগুলো হবে। তারপর আমরা 3.2-তে চলে যাব, সেখানে আমরা কিছু কনসেপ্ট জানবো, যেমন ভেক্টরের আমরা অভিক্ষেপ সম্পর্কে জানবো, কার্তেশীয় স্থানাঙ্কে কীভাবে ব্যবস্থায় করতে হয় সেটা জানবো, ত্রিমাত্রিক এই জগতে ভেক্টরের অংশ সম্পর্কে জানবো। তারপর আমরা সেই সংক্রান্ত ম্যাথ পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে ইনশাআল্লাহ করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।